পরিযায়ী শ্রমিকরা ফিরলেই তাদের কাজের ব্যবস্থা নবান্নে জেলা শাসকদের সঙ্গে বৈঠকের নির্দেশ মুখ্যমন্ত্রীর। কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের সাহায্যের নির্দেশ। বৈধ ভোটাররা যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়, বৈঠকে জেলা শাসকদের বার্তা মুখ্যমন্ত্রীর। কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে সাহায্যের নির্দেশ। বৈধ ভোটাররা যেন ভোটার তালিকা থেকে বাদ না যায় তেমনটাও নির্দেশ। পরিযায়ী শ্রমিকরা ফিরলেই তাদের কাজের ব্যবস্থা নবান্নে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। বৈধ ভোটাররা যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়, বৈঠকে জেলা শাসকদের বার্তা মুখ্যমন্ত্রীর। বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি খালিদ জামাল রয়েছেন। খালিদ, কি জানা যাচ্ছে, কি তথ্য উঠে আসছে? দেখো, বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেখানে বাঙালি যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছে তারা হেনস্থার শিকার হচ্ছেন, এইরকম পরিযায়ী শ্রমিকরা যারা পশ্চিমবঙ্গে ফিরে আসছেন, এই রাজ্যে ফিরে আসছেন, তাদের জন্য যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় সে নির্দেশ কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বৈঠকের মাধ্যমে সমস্ত জেলা শাসককে জানিয়েছেন এবং তিনি পরিষ্কার বলেছেন যে কর্মশ্রীর অন্তর্ভুক্ত করে এই সমস্ত পরিযায়ী শ্রমিক যারা দক্ষ শ্রমিকরা রয়েছে তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে যাতে তাদেরকে কর্মসংস্থান ঠিক করে দিয়ে তাদের কাজ যাতে দেওয়া হয় সেই ব্যবস্থাপনা গ্রহণ করা কিন্তু ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। তার জন্য যারা যারা ফিরছেন তাদের একটা তালিকা তৈরি করা এবং যারা জেলা শাসকরা রয়েছেন তারা বিশেষ করে এই সমস্ত পরিযায়ী শ্রমিকের সঙ্গে যোগাযোগ করে তালিকা তৈরি করে তাদেরকে এই কর্মশ্রীর অন্তর্ভুক্ত করে যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় সেই নির্দেশ দিয়েছেন। খালিদ, একটু সঙ্গে থাকবো। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, পরিযায়ী শ্রমিকরা ফিরলে তাদের কাজের ব্যবস্থার কথা মুখ্যমন্ত্রী জানাচ্ছেন, কিভাবে দেখছেন? ভাত দেওয়ার জন্যই কিলি মারার কথা। যারা রাজ্যে আছে তাদেরকে খাবার দিতে পারছে না, পরিযায়ীদের ডাকছেন। এই মানুষগুলোর নামের আগে পরিযায়ী ট্যাগ বসলো কেন? এই মানুষগুলো যদি যথাসময়ে কাজ পেতেন, পরিবার প্রতিপালন করতে পারতেন, ছেলে মেয়ের লেখাপড়া করাতে পারতেন, তাহলে কি লোকগুলো নিজের ঘর ছেড়ে অন্য রাজ্যে কেউ যায়? আপনি বলুন না, আপনার যদি এই রাজ্যে আপনার প্রয়োজন মিটে যায় তাহলে কি আপনি যাবেন এই রাজ্যের বাইরে অন্যত্র? মানুষকে অনেক ব্যথা নিয়ে যেতে হয়। আর করোনার সময় যে পরিযায়ীদের উনি ফেরত আনেননি, আজকে পরিযায়ীরা এসো কেন করছেন? একটাই কারণে করছেন। এবং শুনুন, আমি বলছি, পরিযায়ী দু ধরনের আছে। একটা হচ্ছে আইটি লেবার, আর একটা হচ্ছে ওই যাদের আমরা পরিযায়ী শ্রমিক বলছি। একটা হচ্ছে আইটি যারা, তাদের ডাকছে না, শুধু যারা রাজমিস্ত্রির কাজ করছে, যারা কায়িক পরিশ্রম করছে তাদের ডাকছে। তথ্য প্রযুক্তির লোকেদের ডাকছে না, কারণ জানে তথ্য প্রযুক্তির লোকেরা শিক্ষিত। আর যারা কায়িক পরিশ্রম করছে তারা বেশিরভাগই একটি সম্প্রদায়ে ভুক্ত। সেই ভোটটা যদি আবার রাজ্যের বাইরে থাকে তাহলে ভোট হবে না। তাই ভোটের আগে ডাকছে, ভোট দিতে গেলে আবার পেছনে লাথি মেরে উনি ওখানে পাঠিয়ে দেবেন, বলে তোদের রাস্তায় কে বলেছিল। এই জিনিসটা সমস্ত শ্রমিকদের মনে রাখতে হবে। উনি ব্যাঙ্গালোরের ছেলেকে ডাকছেন না, উনি ডাকছেন যে ছেলেগুলো ওখানে ব্রিজ তৈরি করছে তাদের, উত্তরপ্রদেশে দিল্লিতে যারা নির্মাণ কাজ করছে তাদের, যারা রাস্তায় শ্রমিকের কাজ করছে তাদের ডাকছেন। ওনার ডাকার মধ্যে আপনি যত ভিডিও দেখুন, আপনি বলুন যদি আক্রান্ত হয় বাঙালি হিসেবে, তাহলে সবার আগে ব্যাঙ্গালোরে যে ছেলেগুলো তথ্য প্রযুক্তিতে কাজ করে তাদের আক্রান্ত হওয়া উচিত ছিল, তারা কেন হলো না? আপনি বলুন যে লোকগুলো মহারাষ্ট্রে ডায়মন্ডের কাজ করে প্রচুর মানুষ, যারা গুজরাটে সোনার কাজ করে তারা আক্রান্ত হচ্ছে না, যারা দিল্লির চিত্তরঞ্জন পার্কে থাকে তারা আক্রান্ত হচ্ছে না। আক্রান্ত হচ্ছে কারা? সব দেখাচ্ছে সংখ্যালঘু। তার কারণ ওটাই ভোট ব্যাংক, ওরা ফিরে এলে তবে কাজ হবে। আর যদি ব্যাঙ্গালোরের 25 লাখ ছেলে ফিরে আসে তাহলে তো দিদির গতি উল্টে গেল, তাই না? ঠিক সেই বিষয়গুলো তো উঠছে সজল বাবু, ধন্যবাদ জানাবো আপনাকে। এই মুহূর্তে সিপিএম নেতা রবীন দেব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রবীন বাবু, পরিযায়ী শ্রমিকরা ফিরলে তাদের কাজের ব্যবস্থা করা হবে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী, কিভাবে দেখছেন? দেখুন, আসলে হচ্ছে কর্মসংস্থানের যে সুযোগ যে যে ক্ষেত্র থেকে তৈরি হয় সেগুলিকে ধ্বংস করেছেন। কৃষিক্ষেত্র হচ্ছে তারা অন্যতম, সেখানটায় যেইভাবে বিনিয়োগ করার কথা, যেভাবে যত্নবান হওয়ার কথা, সেইভাবে গত 14 বছরে কোনো কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়নি। শিল্পের ক্ষেত্রে তিনি বিরোধী নেত্রী থাকাকালীন সিঙ্গুর থেকে শুরু করে সর্বত্র যেখানে কারখানা হয়ে
কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছিল সেগুলিকে ধ্বংস করেছেন, যার ফলে পশ্চিমবাংলার যে বদনাম হয়েছে গোটা যারা ইনভেস্টার বিনিয়োগকারীদের কাছে, সেটা তিনি এখন পর্যন্ত সে থেকে উঠতে পারেননি। যতই বিশ্ব এইসব সম্মেলন, বাণিজ্য সম্মেলন বা বিদেশে ঘুরে বেড়ান, আসল কথা হচ্ছে এই রাজ্যে কাজ নেই, তার জন্য কাজারা মানুষ বাইরে যাচ্ছে। আর বাইরে যাচ্ছে এটা তো আমাদের দেশের, ভারতবর্ষের সংবিধানই আছে। ভারতবর্ষের যে কোনো জায়গায় রুটি রুজি জীবন জীবিকার জন্য মানুষ কাজ করতে পারে অবাধে, কিন্তু সেইগুলি কোনো কোনো রাজ্যে তার ভিন্নতা আছে। দেশের নাগরিকের উপর আক্রমণ করার ক্ষমতা কারণ নেই, কারণ তিনি কিছুক্ষণ আগে যেই বক্তা বললেন তিনি একটা নির্দিষ্ট অংশের মানুষকে, তারাও ভারতবর্ষের নাগরিক যেই থাকুক, সে যেইভাবেই হোক, সে পরিযায়ী হোক, সে স্থায়ী কর্মী হোক, সে অস্থায়ী কর্মী হোক, সে চুক্তিবদ্ধ কর্মী হোক, যাই হোক, যেভাবে জীবিকা নির্বাহ করার তার ভারতবর্ষের যে কোনো প্রান্তে জীবিকা নির্বাহ করার অধিকার আছে। এটা হচ্ছে সাংবিধানিক অধিকার, এটা হচ্ছে মৌলিক অধিকার। সুতরাং এই অধিকার থেকে হরণ করার কথা না। আর শ্রীমতী মমতা ব্যানার্জি আজকে তার পাপ যা পাপ করে এসছেন, এই পাপের স্খলন করবার জন্য এখন নানাভাবে কথা বলছেন। এখন তিনি কেন পরিযায়ী গেল তার উৎসটা খুঁজতে হবে। উৎস মুখটা যদি তিনি নিজে তার ভুলটাকে স্বীকার না করেন তাহলে তো হবে না। আমরা তো নন্দীগ্রামের ব্যাপারে দেখেছি, অন্যদের উপর দোষ চাপিয়েছিলেন। যখন শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি 2021 সালে লড়াই করলেন, তখন মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে 2007 সালে 14ই জানুয়ারি ওখানে যে আক্রমণ করেছে সেটা অধিকারী পরিবার করেছে। সুতরাং এইভাবে যে এখানে অরাজকতা তৈরি করে শিল্পকে তাড়ানো হয়েছে, শিল্প তাড়ানোর ভূমিকা যা পালন করা হয়েছে, সেটা এখন এইভাবে স্খলন করা যাবে না। আমরা চাই ভারতবর্ষের নাগরিকরা প্রত্যেকেই তারা কাজ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। সেই বিষয়গুলো তো অবশ্যই উঠছে রবীন্দ্রবাবু, ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি খালিদ জামাল ছিলেন টেলিফোন লাইনে, খালিদকেও ধন্যবাদ জানাবো।